এখানে এই যে লোকটা একটা খুব দুর্দান্ত পপুলিস্ট বক্তব্য দিচ্ছে, যেটা প্রথমে যদি আপনারা শুনেন তাহলে মনে হবে যে খুবই যৌক্তিক একটা বক্তব্য, এবং তার বক্তব্যের মধ্যে কোনো লুপহোল নাই, কোনো সমস্যা নাই। এর চাইতে বাস্তবিক এবং যুক্তিযুক্ত বক্তব্য আর কিন্তু নাই। কিন্তু আসলেই কি তাই? তো মূল প্রসঙ্গে যাওয়ার আগে এবং ব্যাখ্যা বিশ্লেষণের আগে আমরা তার বক্তব্যটা একটু হালকাভাবে ভিডিও থেকে আমরা কি শ্রবণ করি। ভারতের বর্ডারে আমাদের বাংলাদেশি ভাইদের মারতেছে, সেই ভারতে যদি কোন পাকিস্তানের বর্ডারে একটাকে মেরে ফেলে অথবা চীনের কোন বর্ডারে একটাকে মেরে ফেলে, তাহলে দেখবেন যে ওইখানে যুদ্ধ লেগে যায়। আর আমার বাংলাদেশের বর্ডারে প্রতিনিয়ত মানুষ মারে ফেলতেছে, আমরা মুখে কুলুপ লাগায় বসে থাকি। তার এই বক্তব্য শুনলে মনে হবে যে তার যুক্তি কিন্তু দুর্দান্ত এবং বাস্তবিক। তাহলে তো আমরা প্রতিনিয়ত শুনি যে কি বাংলাদেশের বর্ডারে, সেখানে বাংলাদেশিদেরকে ওই যে ভারতের যে বর্ডার গার্ড বিএসএফ তারা গুলি দিয়ে মেরে ফেলে। প্রতিনিয়ত এই খবরগুলো আমরা শুনি। এটা তো নতুন কিছু না, বছরের পর বছর ধরেই কিন্তু এই ঘটনা ঘটে আসছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে খুব জোরালো প্রতিবাদ বা কোনো পদক্ষেপ কঠিন সেগুলো নেওয়া হয় না বা নিতে পারে না। এখন কি জানি, সেটা একটু পরে বিবেচনা করা যায়। বাট আমরা এই একই ঘটনা আমরা পাকিস্তান সীমান্ত অথবা চায়না সীমান্তে কিন্তু আমরা দেখি না। ভারতের তো ওই যে পাকিস্তানের সাথে এবং চায়নার সাথেও সীমান্ত আছে, সেখানে কিন্তু ভারতের যে বর্ডার গার্ড বিএসএফ তারা কিন্তু পাকিস্তানিদেরকে হত্যা করতে পারে না বলে এই লোকটা বলল। এবং একই সঙ্গে বললো যে চায়নার সীমান্ত কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে না, অর্থাৎ চাইনিজদেরকে হত্যা করে না। কিন্তু মুশকিলটা হলো এর বক্তব্যটা হলো আমার ধারণা 90% বিকৃত এবং ভুয়া। সেটা কিরকম? পাকিস্তানের বর্ডারে, বিশেষ করে ওই যে জম্মু কাশ্মীর অঞ্চলে, সেখানে এই বিএসএফ প্রতিনিয়ত, সেখানে যে সৈন্যবাহিনীটা নিয়ে আছে প্রতিনিয়ত কিন্তু ওই যে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, সেখান থেকে যখন লোকজন, এবং প্রায় তারা কিন্তু গভীর রাতে ওই যে বর্ডার ডিঙ্গিয়ে তারা কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করে, এবং এটা যদি বিএসএফ বা সেনাবাহিনী টের পায় সাথে সাথে একেবারে গুলি দিয়ে সেখানে মেরে ফেলে। এ খবর কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি, তাই না? কিন্তু এটা সেফ হয়ে গেছে, এটা সেফ হয়ে গেছে। প্রতিনিয়ত কিন্তু এরকম আমরা সেখানে গুলি খেয়ে ওই পাকিস্তানের কাশ্মীর থেকে আগত লোকজন মারা যায়, এটা কিন্তু আমরা শুনি। কিন্তু ইচ্ছাকৃতভাবে ইনফরমেশনটা সেফ হয়ে গেছে। তবে হ্যাঁ, জম্মু কাশ্মীর বাদে পাকিস্তানের অন্য যে সীমান্ত অঞ্চল আছে, ওই অঞ্চল দিয়ে পাকিস্তানিরা সাধারণত ভারতে অবৈধভাবে ঢোকে না। অবৈধভাবে ঢোকার একমাত্র প্রবণতা আমরা ওই যে জম্মু কাশ্মীর ওই অঞ্চলেই দেখি। তো যেহেতু অন্য কোনো অঞ্চল দিয়ে পাকিস্তান থেকে লোকজন ভারতে ঢুকে না, তাহলে সেখানে বিএসএফ এর আর গুলি দিয়ে কাউকে মারার কোনো দরকার নেই। এ গেল পাকিস্তানের সাথে। এবার চায়নার সাথে যে বিষয়টা, যে চায়নার কোনো লোকজনকে ভারতীয় বিএসএফ গুলি দিয়ে মারে কিনা? জি না, মারে না, কারণ মারার দরকারই পড়ে না। চায়না থেকে এক পাবলিকও অবৈধভাবে ভারতের মধ্যে ঢোকে না, এবং সেই হেতু তাদেরকে মানে গুলি দিয়ে এত দূরের কথা, তাদেরকে গ্রেপ্তারও করার কোনো দরকার পড়ে না। কালে ভদ্রে দুই একজন যে ঢুকে পড়ে না তা না, হ্যাঁ ভুলিয়ে ঢোকে, সেটা বোঝা যায়। কিন্তু কখনো এই প্রবণতা ওই সিনের ভিতরকার লোকজনের নাই যে তারা ওই উদ্দেশ্যমূলক ভাবে ভারতে ঢুকবে। যেহেতু সেখানে অবৈধভাবে ভারতে ঢোকে না, তাহলে গুলি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই না? এখন এই দুই দেশের সাথে বাংলাদেশের তফাৎ কি? বাংলাদেশের তফাৎ হলো বাংলাদেশের থেকে প্রতিনিয়ত সীমানা অঞ্চলে গরু পাচার অথবা অন্য কোনো জিনিস পাচার, ফেন্সিডেল মেনসিডেল যত কিছু আছে, এইগুলো পাচার বা এইগুলো ব্যবসা করার জন্য, অবৈধ ব্যবসা করার জন্য বাংলাদেশের লোকজন প্রতিনিয়ত এই যে ভারতীয় সীমান্ত বাড়ি দিয়ে ভারতের মধ্যে ঢোকে। খেয়াল করতে হবে, এখানে বাংলাদেশের লোকজনই কিন্তু ভারতের মধ্যে ঢোকে, মাল আনে ভারতীয়। ভারতের কোনো লোকজন, এমনকি ভারতের মুসলমানটাও, সে কিন্তু গরু অথবা অন্য কোনো উপাদান অথবা মনে করেন যে ফেন্সিডেল, এইগুলো কিন্তু তারা কোশ্চিনকালেও ওই বর্ডার ক্রস করে বাংলাদেশে এনে পৌঁছে দেয় না। বাংলাদেশের লোকজনই বস্তুত বর্ডার ক্রস করে বিএসএফ কে পাত্তা না দিয়ে, মৃত্যু ভয়কে উপেক্ষা করে, এবং তারা নিজেদেরকে অনেক শেয়ানা মনে করে যে এই যে বিএসএফ এর নজর করলো, মানে নজরকে ফাঁকি দিতে সক্ষম হলো। আর এখানে
বিজিবির কথা তো বলাই বাহুল্য, তারা তো আসলে এগুলো দেখেও না দেখার ভান করে। কারণ যারা এই যে অবৈধ মালামালের ব্যবসা করে সীমান্ত অঞ্চলে, তো তাদের কাছ থেকে তো বিজিবির ওরা তো বেশ বড় অঙ্কের টাকা পয়সা পায়, তাই না? অর্থাৎ তারা তো এগুলোকে বাধাই দেয় না। তারা বাধা দিলে তো অবশ্যই বাংলাদেশ থেকে ভারতে ঢুকতো না। তো মূল থিমটা কি, মূল পয়েন্টটা কি? মূল পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের লোকজনই প্রতিনিয়ত এই ভারতের এই বেড়া বা বর্ডার ক্রস করে ভারতে ঢোকে। এবং ঢোকার পরে যদি বিএসএফ এর নজরে পড়ে তখন হয়তো প্রথমে থামতে বলে, কিন্তু এরা তো থামে না, তখন হয়তো গুলি মারে। আর আমি কিন্তু অনেক ভিডিওতে বলছি যে এই যে গুলি মেরে মানুষ মেরে ফেলা, এটা অবশ্যই বর্বরতা, এটা অবশ্যই নৃশংসতা, এটা অবশ্যই অমানবিকতা। এটা সাপোর্ট করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কিন্তু তাহলে এই ভারতের বিএসএফ ঠান্ডা মাথায় এদেরকে হত্যা করে কেন? ভারতের বিএসএফ এর মাথায় কি রক্ত ছড়ে গেছে নাকি, যে তারা মানুষ দেখলেই খুন করতে চায়? বিষয়টা তাহলে তা না, তারাও তো মানুষ। তারা কি ঠান্ডা মাথায় কাউকে হত্যা করতে চায় নাকি? না, মোটেও চায় না। তাহলে গুলি করে কেন? এবং তাদের উপরে গুলি করার নির্দেশ আছে কেন? এই কারণে আছে, কারণ তারা হলে ভয় দেখাতে চায়। এইভাবে যারা নাকি অবৈধভাবে ভারতের মধ্যে ঢোকে তাদের গুলি দিয়ে মেরে তারা ভয় দেখাতে চায় যে হে বাংলাদেশের অবৈধ ব্যবসায়ী এবং বাংলাদেশের লোকজন, যে কোনো উদ্দেশ্যে হোক না কেন, তোমরা এইরকম ভাবে অবৈধভাবে ভারতে ঢুকো না। যদি ঢোকো আমরা গুলি দিয়ে মেরে ফেলবো। এবং এই জন্য তারা এই গুলি দিয়ে মাঝে মাঝে মারে, যে মানুষকে ভয় দেখানোর জন্য। মুশকিলটা হচ্ছে বাংলাদেশের লোকজন তো ভয় পায় না, তারা তো জীবনের পরোয়া করে না, মায়া করে না। এই যেগুলি দিয়ে মারছে প্রতিনিয়ত বাংলাদেশে দেখবেন কিছু লোক এই যে এই সোশ্যাল মিডিয়া বা ভিডিওতে বা কভারেজে কত কথা বলবে, কিন্তু একবারও তারা বলবে না যে এরা আসলে অবৈধভাবে ভারতে ঢুকছিল। এইটা গোপন করে যাবে, দেখবেন এইটা গোপন করে যাবে। এরা বলবে কি জানেন, হ্যাঁ অবৈধভাবে ঢুকছে, তাতে সমস্যা কি? ওদেরকে ধরে আইন অনুযায়ী থানা পুলিশ করবে, তারপর বাংলাদেশে ফেরত পাঠাবে। কেন, খেয়ে দে, তাদের কাজ আছে নাকি? তাদেরকে ধরে নিয়ে মানে এইরকম ভাবে যদি আইনের ওই ওই লাইনের দিকে যাইতো, তাহলে এরকম কত মানুষ খালি ঢুকতেই থাকতো, ঢুকতেই থাকতো। তো ওই রকম ভাবে যদি শত শত এরকম ঢুকতেই থাকতো, তো কয়জনকে ওরা ধরতে পারতো? অর্থাৎ গুলির ভয় যদি না থাকতো, গুলি খেয়ে মারা যাওয়ার ভয় যদি না থাকতো, তাহলে লোকজন কিন্তু ঠিক আছে, যদি ধরা পড়ি গ্রেপ্তার হইলাম, ফিরে তো আসবো। তো এইরকম অবস্থায় তারা একেবারেই ভয় না পেয়ে অনেক বেশি লোকজন একসাথে কিন্তু ভারতের মধ্যে ঢোকার চেষ্টা করতো। বস্তুত বিষয়টা কিন্তু আসলে তাই। এবং এইটা থামানোর জন্য ওরা কিন্তু গুলি দেয়। অবশ্যই ওদের মানুষকে গুলি দিয়ে হত্যা করার মতো মন মানসিকতা থাকে না। মানুষকে সাধারণত গুলি কেউ দিতে চায় না, দেওয়ার কথা না। এবং ভারতের বিএসএফ নিশ্চয় অমানুষ বা পশু না যে তারা মানুষ দেখলে গুলি দিয়ে মারবে, তাই না? তারা ভয় দেখাতে চায় যে হে বাংলাদেশের মানুষ, এই কাজটা করো না, করো না, করো না। তারপরও বাংলাদেশের মানুষ কি শোনে বলেন? এই যে গুলি দিয়ে মানুষ মারে, এরপরেও এরা থামে না। এরপরেও কিন্তু এরা এই বর্ডার ক্রস করে ভারতের মধ্যে যাবে। তো এরপরে কি করবে? ওরা গুলি দিবে না তো কি করবে? ওদেরকে মালা নিয়ে কি মানে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে নাকি বর্ডারে? কি অদ্ভুত যুক্তি দিল। পাকিস্তান সীমান্তে পাকিস্তানিদেরকে বিএসএফ গুলি করে না, বা চায়না সীমান্তে চাইনিজদের গুলি দিয়ে মারে না। যদি করতো তাহলে যুদ্ধ শুরু হয়ে যেত। চিন্তা করে দেখছেন মানে উদ্দেশ্যমূলক ভাবে কিভাবে বিকৃত এবং ভুয়া তথ্য দিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। এটা অনেকটা এরকম ওই যে ইদানিং কালে ভারতে যে পশ্চিমবঙ্গে ওই যে রাস্তাঘাটে নামাজ পড়া নিষেধ করে দিয়েছে না? তো এরা কি করে, এরা প্রত্যেক শুক্রবারে ওই রাস্তায় নামাজ পড়ে। তো এটা যখন এই যে এই বিজেপি সরকার বন্ধ করে দিল, তখন কিছু কিছু লোক দেখলাম যুক্তি দিল, কেন হিন্দুরা রাস্তা আটকে পূজা পার্বণ করে না? দুর্গা পূজা 3-4 দিন ধরে আটকে এটা করে না? তো সেইটা যদি অন্যায় না হয়, তাহলে মুসলমানরা নামাজ পড়বে 1-1.5 ঘন্টার জন্য, রাস্তা নিলে আটক থাকবে, সেটা অন্যায় কি করে? কত দুর্দান্ত যুক্তি, তাই না? আপাতত মনে হয় যে সেটা ভালো যুক্তি আর নেই। আসলেই তো হিন্দুরা যদি রাস্তা বন্ধ করে দিয়ে, এবং খালি ভারতে না, বাংলাদেশেও তো আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি না শহরে যে গলির মধ্যে রাস্তা আটকে হিন্দুরা তো আসলেই পূজা মণ্ডপ করে, দুর্গাপূজা করে, এগুলো তো আমরা দেখি। এখন এই যুক্তির লুফলটা কোথায়? যুক্তির লুফলটা হচ্ছে এই, মুসলমানরা প্রত্যেক সপ্তাহে কিন্তু রাস্তা আটকে এই নামাজটা পড়বে, এবং নামাজটা হয়তো আধা ঘন্টা, কিন্তু আরো 3-4 ঘন্টা ধরে তারা এই রাস্তা আটকে রাখবে। এবং সেটা করবে কি প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ বছরে 52 দিন এই কাজটা করবে।
আর হিন্দুরা পূজা উপলক্ষে করবে 2-3 দিন হয়তো ওই গলি রাস্তাটা আটকাবে, আর কিছু না। এখন যেখানে বছরে মাত্র 2-3 দিন আটকাবে, এইটার সাথে ভাই বছরে 52 দিন আটকাবে, ভাই এই দুইটার কি তুলনা চলে বলেন? কিন্তু ওই যে মানুষকে উদ্দেশ্যমূলক ভাবে বিভ্রান্ত যুক্তি দিয়ে মানে বিভ্রান্ত করতে হবে। এবং খালি কি তাই, রমজান মাসে গোটা 1 মাস ধরে এরা ওই যে তারাবি নামাজ, সেই নামাজটাও কিন্তু তারা ওই মসজিদের বাইরে এসে, মসজিদে হয়তো জায়গা সংকুলন হয় নাই বা হলো না, হলেই বাকি না হলেই বাকি, তারপরে এসে রাস্তা আটকে 1 মাস কন্টিনিউয়াস নামাজ পড়বে, তারাবি নামাজ 1-1.5 ঘন্টা, কি তাই না? তাহলে 52 দিনের সাথে আরো 30 দিন যোগ করেন, কত? 82 দিন। তার থেকে 4 দিন বাদ দেন, কত? 88 দিন। তাহলে এরা 88 দিন রাস্তার উপরে এসে নামাজ পড়বে, এটাকে বৈধ করে দিতে হবে শুধুমাত্র ওই যে হিন্দুরা 3 দিন কোন একটা গলি আটকে ওই যে পূজা দিয়েছিল এই জন্য। অর্থাৎ 3 দিন করছে বলে মুসলমানদেরকে কিন্তু 88 দিন কিন্তু এলাউ করতে হবে যে তার রাস্তা আটকে নামাজ পড়বে, তাতে মানুষের যে অসুবিধা হয় হোক, এটাতে কিছু যায় হয় না। এবং ঠিক একই ধরনের যুক্তি এখানে দিল, ভারতের বিএসএফ খালি বাংলাদেশের মানুষদের গুলি দিয়ে মারে, পাকিস্তানের মানুষদের অথবা চাইনিজদের তো গুলি দিয়ে মারে না। আরে ভাই, চায়নার লোকজন তো বর্ডার ক্রস করে ভারতে অবৈধভাবে ঢোকে না, আর পাকিস্তানে মারে না কে বলছে? জম্মু কাশ্মীরে প্রতিনিয়ত ওখানে যারা অবৈধভাবে ভারতে ঢুকতে চায়, আমরা তো প্রতিনিয়ত খবর দেখি যে ওখানে গুলি দিয়ে মারে, তাই না? তো ওই অঞ্চল ছাড়া অন্য অঞ্চলে পাকিস্তানিরা বা ভারতে ঢোকে না, যে কারণে অন্য জায়গায় গুলি দিয়ে মারে না। আর বাংলাদেশের লোকজন প্রতিনিয়ত তারা জীবনের পরোয়া না করে তারা ভারতে ঢুকবে অবৈধভাবে, এই যে গুলি দিয়ে মারছে তারপরে থামাথামি নেই। যাই হোক, এই সমস্ত যুক্তি দিয়ে বাংলাদেশের মানুষদের মনকে বিকৃত করে আর ঘৃণার মাত্রা বাড়ায়। ইটস ওকে, ফাইন, দেখা যাক, দেখি এই যে ঘৃণা ভবিষ্যতে বাংলাদেশকে কি আসলে দিবে, তার জন্য আমরা অপেক্ষাতে আছি। ধন্যবাদ।